আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমরা উচ্চতর গণিতের 11.3 অনুশীলনী যে সরল রেখার ঢাল যে অধ্যায়টা আছে না, এই অধ্যায়টা সমাধান করাবো। এখন এই অধ্যায়টা সমাধান করার জন্য তোমার কিছু কিছু জিনিস জানা অনেক জরুরি। সেটা হলো সরল রেখাটা কি। সরল রেখা হলো তোমার, আমরা জানি যে কোন বিন্দু চলার পথ বা বিন্দুর সঞ্চার পথকে, মনে করো একটা বিন্দু এখানে আছে, পরে সে বিন্দুটা এখানে গেল, তারপর এখানে গেল, তারপর এখানে গেল, যেতে যেতে তো এরকম একটা রেখা উৎপন্ন হয়। এখন এই রেখাটা যদি দিক পরিবর্তন না করে তো এমন হবে না, বিন্দুটা এমন যেতে পারবে না, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে এরকম করতে পারবে না, দিক পরিবর্তন করা যাবে না। কি হবে? বিন্দুটা দিক পরিবর্তন না করে যদি চলতে থাকে তাহলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে সরল রেখা। এখন সরল রেখা আমরা নিশ্চয়ই বুঝছি, সরল রেখা এভাবেই থাকবে এমন কোনো কথা নেই, এটা এভাবেও থাকতে পারে, এমনও থাকতে পারে, শুধু দিক পরিবর্তন না করলেই চলে, যে কোনো দিকে হতে পারে। তাহলে আজকে আমরা সরল রেখার যেহেতু ঢাল, সেহেতু সরল রেখাটা জানা জরুরি। সরল রেখা কি সবাই জানে, এই জন্য সরল রেখা কি এটা নিয়ে আর বেশি আমরা আলোচনা করবো না। এখন ঢাল জিনিসটা কি? সরল রেখার ঢাল জিনিসটা আসলে কি? এটা বইয়ের ভাষায় যদি বলতে হয় তাহলে এটা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয়, এটা আমরা নিশ্চয়ই ক্লাস 7 থেকে সবাই শিখছো। এটা x প্রাইম, এটা y প্রাইম। মূল বিন্দু থেকে x বরাবর যে অংশটা, এটাকে বলা হয় ধনাত্মক দিক। এই পুরোটা x অক্ষ, এটা পুরোটা x অক্ষ। এই দিকটা, এই পাশের দিকটাকে বলা হয় x অক্ষের ধনাত্মক দিক। তাহলে এই দিকটা হচ্ছে ঋণাত্মক দিক। সব ঠিক থাকবে, শুধু ধনাত্মকের জায়গায় ঋণাত্মক কথাটা হবে। এই পাশটা হচ্ছে x অক্ষের ঋণাত্মক দিক। তাহলে বইয়ের মধ্যে বলছে কি, কোন সরল রেখা, মনে করো একটা সরল রেখা, একটা সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, মানে এইটুকু x অক্ষের ধনাত্মক দিকের সাথে বলতে এটা বোঝাইছে। এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, মানে এটা যদি থিটা হয়, থিটা এর জন্য বলতেছে এটা কত ডিগ্রি, এটা তো আমাদের জানা নাই। 0 তোমার 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, আমরা ধরে নিলাম থিটা ডিগ্রি। এখন এটা এমন হতে পারে, আবার এমন করেও যেতে পারে, এটা কোনো সমস্যা নাই। তাহলে এটা x অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো মূল বিন্দু ধরছি এটাকে, এদিকে তো ঋণাত্মক, এদিকে ধনাত্মক, এটা প্রশ্ন অনেকের থাকে। এখন জিনিসটা এমন, আমি কিন্তু এই সরল রেখাটার কথা বলছি, এই সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিক। আচ্ছা, আমি যদি বলি যে একটা মানুষ এখানে আছে, এদিকে পূর্ব, এদিকে হলো পশ্চিম, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা তো কোনো সন্দেহ নেই। এখন এই লোকটাকে আমি যদি এখান থেকে উঠায় নিয়ে এসে এই লোকটার কাছে জিজ্ঞাসা করলে তখন বলতো যে এদিকে পশ্চিম, কিন্তু এই লোকটাকে যদি এখানে নিয়ে এসে রাখি, এইবার যদি একে জিজ্ঞাসা করি বলতো এই দিকটা, মানে এই জায়গাটা কোন দিকে, পশ্চিম দিকে নাকি পূর্ব দিকে, সে কিন্তু বলবে পূর্ব দিকে, কারণ এই দিকটা কিন্তু পূর্ব। কিন্তু অথচ এই লোকটা যখন এখানে ছিল তখন কিন্তু এই দিকটাকে সে কি পশ্চিম বলছে না? ঠিক একই ভাবে মূল বিন্দুর সাপেক্ষে এটা হচ্ছে ধনাত্মক দিক, এটার হিসাবে ডান দিক ধনাত্মক দিক, এটার হিসাবে বাম দিক ঋণাত্মক দিক। তাহলে এইখানে যখন এটা এই বিন্দুটার সাপেক্ষে, এই বিন্দুটা যেহেতু সেট করছে, তাহলে এই দিকটা হবে ধনাত্মক, এই দিকটা হবে ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক দিকের সাথে এখানে মনে করো থিটা নামে x কোণ উৎপন্ন করলো, x ডিগ্রি। তাহলে এখানে ঢাল বলতে আসলে বোঝানো হয়েছে যে তোমরা সরল রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্টের মানকে তোমার ঢাল বলে। জিনিসটা এমন, এটা যদি থিটা হয় তাহলে এর ট্যানজেন্ট বলতে ট্যান থিটা। এখানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এর ট্যানজেন্ট বলতে
tan 30 ডিগ্রি ত্রিকোণমিতি যারা করছে তারা পারবা। এখন 30 ডিগ্রির জায়গায় যদি 50 ডিগ্রি হয় তাহলে ট্যানজেন্ট tan 50 ডিগ্রি, এটাই মূল কথা। তাহলে যে কোনো সরলরেখার ঢাল বলতে ওই সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে ওই কোণের ট্যানজেন্টকে ঢাল বলা হবে। ওই সরলরেখার ঢাল, আমি এই সরলরেখার ঢাল এটা, এর মানে যে কোনো সরলরেখার ঢাল এটা না। এই সরলরেখার ঢাল কিন্তু ভিন্ন হবে, কারণ এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এখান থেকে কম কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণটা ছোট। তাহলে এই ক্ষেত্রে আমরা সাধারণত তোমার এখানে বলে দেখবা যে সরলরেখার ঢালকে m দ্বারা প্রকাশ করে, m দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এই tan থিটা যদি ঢাল হয় আবার m দিয়ে প্রকাশ করা হয় তাহলে বলা যায় m সমান হচ্ছে tan থিটা। কিন্তু একটা জিনিস এইটাতে আসলে কিছু ওরকম ক্লিয়ার বোঝা যায় না আসলে এই ঢালটা কি, এই জিনিসটা আসলে বোঝা যায় না। এটা তোমার বইয়ে বলছে এটা দিয়ে অঙ্ক করা যায়, সবই করতে পারবে, কিন্তু এখন ক্লিয়ার বোঝা যায় না আসলে ঢাল জিনিসটা কি। এখন আসলে ঢাল জিনিসটা কি সেটা বোঝার জন্য আমি দেখাই। দেখো এখানে একটা সরলরেখা, এটা আরেকটা সরলরেখা, এখানে যে থিটা উৎপন্ন হয়েছে এটা থিটা 1, এটা থিটা 2। এখন আমি যে কাউকে যদি জিজ্ঞাসা করি এই রেখাটা বেশি দ্রুত উপরের দিকে উঠছে মানে y অক্ষ বরাবর উঠছে নাকি এই রেখাটা y এর দিকে বেশি দ্রুত উপরে উঠছে, সবাই বলবে যে এটা দিয়ে দে x প্রাইম, এটা y প্রাইম। তাহলে এখানে দেখো যেহেতু এটা অনেক আস্তে 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 y অক্ষ বরাবর উচ্চতা মানে উপরের দিকে আস্তে আস্তে উঠছে, তাহলে এটা কম ঢালু, আর এটা অনেক দ্রুত উঠছে, এটা বেশি ঢালু। তোমরা যারা অনেকে পাহাড়ের চূড়ায় উঠলে অনেক সময় কিন্তু বোঝা যায় এটা ঢালু বেশি নাকি ঢালু কম। অনেক সময় দেখা যাচ্ছে এরকম যদি কোনো পাহাড় থাকে তাহলে এখানে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাকে যদি জিজ্ঞাসা করা হয় এটা ঢালু বেশি নাকি আরেকজন মনে করো এইভাবে পাহাড়টা এরকম একদম খাড়া উঠছে, এখানে কেউ একজন দাঁড়ায় আছে, এখন তাকে জিজ্ঞাসা করবো বলতে এটা ঢালু নাকি এটা ঢালু, বলবে যে এটা বেশি ঢালু। মানে দিক থেকে হঠাৎ করে উপরে উঠে গেছে, এটা আস্তে 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 উপরে উঠছে, তার মানে ওই যে ঢালু কথাটা কিন্তু ঢাল থেকেই আসছে। আমরা কিন্তু এটা ব্যবহার করি সাধারণত, যেটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে এই জন্য কম ঢালু, এটা খুব দ্রুত উপরের দিকে উঠে গেছে মানে অতি অল্প সময়, মানে এখান থেকে এইটুকু আসার আস্তে আস্তে সে এত উপরে উঠে গেছে, মানে এখানে থাকতে এখানে ছিল, পরে এখান থেকে এইটুকু উঠে গেল, আবার যখন এইটুকু আসছে সে এত দূরে উঠে গেল, আর এখান থেকে আস্তে আস্তে উপরে উঠে গেল। তো এখানে দেখো অনেক দূর পথ অতিক্রম করতে হয়েছে তাকে এইটুকু ওঠার জন্য। এটার তুলনায় অল্প x অক্ষ বরাবর অল্প যে y অক্ষ বরাবর বেশি চলে গেছে, এজন্য বেশি ঢালু। ঠিক একইভাবে এখানে x অক্ষ বরাবর অনেকখানি আসছে, সেই তুলনায় y অক্ষ বরাবর এটার তুলনায় কম উঠছে, এজন্য এটা কম ঢালু। তাহলে এটা তুমি যদি একদম ক্লাস 7-8 এর ঐকিক নিয়মের মতো করে চিন্তা করো তাহলে এটা ঢালু, এটা এভাবে বলা যায় যে x অক্ষের মনে করো এখানে 3 মিটার এদিকে গেছে x অক্ষ বরাবর। এটা আমি কিন্তু এখানে স্থানাঙ্কটা দেখাইলাম না, যেহেতু এদিকে গেলে x অক্ষ আর এদিকে y অক্ষ, আর এখানে মনে করো 9 মিটার উপরে উঠছে, আর এটা এখানে 6 মিটার উপরে উঠছে, মানে নিচের দিকে গেছে x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর 6 মিটার উপরে উঠছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে x অক্ষ বরাবর 3 মিটার যাওয়ার জন্য y অক্ষ বরাবর 9 মিটার উঠছে, x অক্ষ বরাবর 1 মিটারের জন্য y অক্ষ বরাবর গেছে কত মিটার? 3 মিটার। মানে প্রতি একক পরিবর্তন, মানে x অক্ষ বরাবর প্রতি একক পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর গেছে 3 মিটার, আর এটার জন্য x অক্ষ বরাবর 6 মিটার গেছিল, তার জন্য y অক্ষ বরাবর উঠছে 6 মিটার। x অক্ষ বরাবর 1 মিটার গেছিল, তার জন্য y অক্ষ বরাবর উঠছে 6/6 মিটার, মানে 1 মিটার। তাহলে এই যে জিনিসটা পাইলাম না, এটা হচ্ছে ঢাল। আবার এই যেখানে 3 মিটার পাইছি, এটার ঢাল দেখো, এটার ঢাল বেশি, এটার ঢাল কম। মানে কি পুরো একক পরিবর্তনের জন্য
একক পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর যতটুকু উঠবে 3 মিটারের জন্য 9 মিটার, তাহলে 1 মিটারের জন্য 3 মিটার, তাহলে এটা হচ্ছে এটার ঢাল। আবার ঠিক একই ভাবে এটার ঢাল এটা, প্রতি একক পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর যতটুকু উঠছে ওটা তার ঢাল। তাহলে এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে, দেখো তুমি তো এমনি চিন্তা করো যে এইখান থেকে এটুকু আসার জন্য যে দূরত্ব অতিক্রম করছে তার জন্য y অক্ষ বরাবর অনেকখানি উঠছে। আবার একই পরিমাণ এখানে যতটুকু আছে আমি এখানে ততটুকু নিলাম, তাহলে এখানে x অক্ষ বরাবর যতটুকু এখানে x অক্ষ বরাবর ততটুকুই, কিন্তু এখানে দেখো অনেক অল্প উঠছে, এখানে অনেক কম, এটার তুলনায় অনেক কম, এই জন্য এটা ঢাল কম। তাহলে এইটা যদি আমরা প্রকাশ করতে চাই জিনিসটা এখানে কি আসলো, এখানে আমি যে ফলাফলটা পাইলাম এটা আসলে y অক্ষ বরাবর কত দূর গেল, x অক্ষ বরাবর কত দূর গেছিল সেটা। মানে এরকম না, ঢাল বলতে এইটা এই যে 9/3 আর এখানে ছিল হচ্ছে থিটা, তাহলে আমরা ওই যে tan থিটা কেন বলছি, tan থিটা আমরা জানি tan সমান হচ্ছে ওই যে টেরা লম্বা ভূত, তাহলে tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, এই হিসাবে লম্ব তো এটুকু আর ভূমি হলো এটুকু, তাহলে আমরা বলতে পারি tan থিটা সমান আসলে y অক্ষ বরাবর যতটুকু গেল সেটা বাই x অক্ষ বরাবর যতটুকু গেল ওইটা। তাহলে এই ক্ষেত্রেও এটা যদি তোমার y অক্ষ বরাবর যেটা সেটা হয় আর এটা যদি x অক্ষ বরাবর যতটুকু পরিবর্তন সেটা হয়, তাহলে এর ঢাল হবে y বাই x। তাহলে এইভাবে তো সব দিয়ে দিবে না, সবসময় সরল রেখা এরকম টেনেও দিবে না, তোমাদের কাছে এই সরল রেখা এটা তো একটা সঞ্চার পথ, সরল রেখার সঞ্চার পথ মানে বিন্দুর সঞ্চার পথ, এক সরল রেখা বলে। এখন এই সরল রেখার উপরের যে কোনো দুটো বিন্দু দিয়ে দিবে, ধরেন যে আমি পরিষ্কার করে লিখি, ধরো এই সরলরেখাটা পুরাটা দিবে না, বলে দিবে যে একটা বিন্দু এটা হলো x1 এটা হলো y1, আর একটা বিন্দু এটা হলো x2 y2। অঙ্কের মধ্যে x1 y1 এর জায়গায় যে কোনো দুইটা মান দিয়ে দিবে, একটা ভুজ দিয়ে দিবে, একটা কোটি দিয়ে দিবে একটা। এখন তোমাকে যদি বলে যে এই যে AB বিন্দু দিয়ে যায় সেই সরলরেখাটার ঢাল কত, মানে এই যে সরলরেখাটার কথাই বলা হচ্ছে, কিন্তু তোমাকে শুধু বলে দিবে যে a x1 y1 আর b হলো x2 y2। আমি বললো যে এই দুইটা বিন্দু দিয়ে যায় সেই সরলরেখার ঢাল কত, এদিকে আর কিচ্ছু বলবে না, শুধু এটা দিয়ে। এখন তুমি একটু খেয়াল করো, যে কোনো একটা সরলরেখা আঁকার জন্য সর্বনিম্ন দুইটা বিন্দু হলেই চলে, ওই দুইটা বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করে দিলে সরলরেখাটা পাওয়া যায়। এখন এখানে x1 y1 তো দিবে না, আরো মান দিয়ে দিবে, তাহলে আমরা x1 y1 দিয়ে কিভাবে বুঝবো, মানে এটা যদি মূল বিন্দু হয়, এটা x1 y1 মানে মূল বিন্দু থেকে আমার x1 পরিমাণ এদিকে যাওয়া লাগছে, x1 পরিমাণ এটুকু যাওয়া লাগছে, যে কোটি দেখে y অক্ষ বরাবর y1 পরিমাণ উপরে উঠা লাগছে। ওই যে যারা 7-8 এর স্থানাঙ্ক পড়ে আসলে তাদের একটু ঝামেলা হবে বুঝতে, সেটা হলো কি, এখানে যে এটা হলো ভুজ আর এটা হলো কোটি, ভুজ দেখে দেখে মূল বিন্দু থেকে হয় ডানে যেতে হয় না হলে বামে যেতে হয়, ভুজ যদি প্লাস হয় মূল বিন্দু থেকে ডানের দিকে যেতে হয়, আর ভুজ যদি মাইনাস হয় মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হয়। যেমন এটা যদি -x1 হইতো তাহলে আমরা এদিকে না যাই এদিকে চলে আসতাম মূল বিন্দু থেকে, তাহলে আর কোটি দেখে দেখে উপরে না হলে নিচে যেতে হয়, প্লাস হলে উপরে মাইনাস হলে নিচে, এটা না জানলে কোনটা 7-8 এর বইগুলো দেখে আবার একটু আয়ত্ত নিয়ে এসো। তাহলে এক্ষেত্রে এটুকু x1 আর এটা থেকে y1 পরিমাণ যাওয়া লাগছে। ঠিক একই ভাবে এই বিন্দুটায় যাওয়ার জন্য আমার এখান থেকে এটা একটা লম্ব টেনে নেই আগে, এইটুকু এখান থেকে এই পরিমাণ আমাকে x2 যেতে হয়েছে, মানে x2 পরিমাণ মূল বিন্দু থেকে যেতে হয়েছে, আর এখান থেকে এটুকু হচ্ছে y2 পরিমাণ। এখন আমি চাচ্ছি যে এটা আসলে এই যে a থেকে b তে যাওয়ার জন্য এই অংশটা যে ঢালটা বের করতে গেলে y অক্ষ বাই তোমার x অক্ষ বরাবর, মানে y অক্ষ বরাবর কতটুকু গেছে উপরে, এখান থেকে y অক্ষ বরাবর কতটুকু উপরে উঠছে সেটা, আর x অক্ষ বরাবর কতটুকু নিচে গেছে সেটা, দুটো জিনিস লাগবে। তো এর জন্য আমি এটার থেকে আরেকটা লম্ব টেনে নেই, এখানে এটার নাম দিয়ে দিলাম c। খেয়াল করো তো
এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এটার মান আর এটার মান সমান হবে। এখন এইখান থেকে এটুকু x2, এখান থেকে এটুকু x2, এখান থেকে এটুকু x1, তাহলে এইখান থেকে এটুকু যে x2 - x1 মানে এই পুরাটা থেকে এটুকু বাদ দিলে এটা পাওয়া যাবে, তাহলে এটাও x2 - x1। ঠিক একই ভাবে এটুকু y2, এটুকু y1, মানে y2 থেকে y1 পরিমাণ বাদ দিলে এটা পাওয়া যাবে, তাহলে এটাকে বলতে পারি y2 - y1। তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা বলছি যে এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট। আচ্ছা, এখানে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। এখন এইটার এটা তো সমান্তরাল, কারণ দুইটাই তো লম্ব, এই দুটো সমান্তরাল, তাহলে এইটার একটা অনুরূপ কোণ হবে, মানে এটাও থিটা, এটাও থিটা। তাহলে আমি বলতে পারি এর এখানে থিটা হলে এখানে থিটা, মানে আমি যদি লিখি tan থিটা, tan থিটা মানে তো এটাই, কিন্তু এই tan থিটা মানে কি, লম্ব বাই ভূমি, মানে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা বইয়ের মধ্যে দেখবা লেখা আছে। এই tan থিটাকে তো m দিয়ে প্রকাশ করা হয়, tan এর জায়গায় m ও থাকতে পারে, এটা কোনো সমস্যা নেই, এটা থাকলে ওটা লেখা যাবে, এটা থাকলে এটা লেখা যাবে। তাহলে এভাবে লেখা যায় যে y অক্ষ বরাবর কতটুকু উঠছে, এজন্য লেখা থাকবে, দেখবা যে বইয়ে লেখা আছে ওঠা বাই এটা, মানে হাঁটা, ওঠা বাই হাঁটা। এটা মনে রাখার জন্য, এটা তো তোমার পরীক্ষা খাতায় লিখবে না, তুমি শুধু লিখবে যে দুইটা বিন্দু দেওয়া থাকলে তার ঢাল হবে এটা। খুব সোজা, যে m সমান হচ্ছে y অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই x অক্ষের পরিবর্তন। এটা বোঝার জন্য আমি এত কিছু বলছি, তুমি অঙ্ক দিলে তখন সরাসরি এটাই বসায় দিবা। এখন দেখো, দুইটা রেখা যদি একটা এমনি যায়, একটা এভাবে যায়, এই দুইটা রেখা সমান্তরাল, এই রেখাটা এই রেখাটা সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, সমান হবে, কারণ অনুরূপ কোণ। এই দুটো সমান্তরাল হলে এই দুটো অনুরূপ কোণ হয়। তাহলে এই ক্ষেত্রে এখানে tan থিটা এর মান যা, এটাও tan থিটা এর মান কি আসবে, এখানে মনে করো থিটা 1, এখানে থিটা 2 হলে তাহলে আমি বলতে পারি tan থিটা 1 আর tan থিটা 2 সমান হলে এই দুটো জিনিস সমান হবে, এই দুটো এটা সমান হবে। তার মানে মনে রাখবা এটাকে তো ঢাল বলে, তাহলে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল সমান হয়। তাহলে এটা তোমরা লিখে রাখো, দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে রেখা দুটি ঢাল সমান। একটা জিনিস খেয়াল করো, মনে করো এখানে একটা বিন্দু স্থানাঙ্ক দিলাম না, এখানে বি একটা বিন্দু, এখানে সি আর একটা বিন্দু। আচ্ছা, এ বি এর ঢাল যা হবে এ সি এর ঢাল তো একই হবে, কারণ একটা সরলরেখার উপরই তো বিন্দু। তাহলে মনে রাখবা কতগুলা বিন্দু যদি দেওয়া থাকে, এই ক্ষেত্রে বিন্দুগুলো সমরেখ হলে এই এসি এর ঢাল, এবি এর ঢাল, বিসি এর ঢাল সব সমান হয়। এটা হবে এবং সি বিন্দু সমরেখ। যদি বলে দেখাও যে এ বি সি সমরেখ, তখন আমরা কি করব, এবি এর ঢাল বের করব, এসি এর ঢাল বের করব। যদি দুটো ঢাল সমান হয় তাহলে সমরেখ, এটা মাথায় রাখবা। তাহলে 2 নম্বর হলো দুটি রেখা পরস্পর যদি সমান্তরাল হয়, পরস্পর সমান্তরাল হলে না, সরি সমান্তরাল তো লিখছি, পরস্পর লম্ব হলে ঢালদ্বয়ের গুণফল -1, যে এই রেখাটা এটা ঢাল কত। আচ্ছা, এই বিন্দু এখানে, বি বিন্দু এখানে, এখন দেখো তো এখানে x অক্ষের x এর মান যা, এটুকু x এর মান যত যা, এখানে x এর মান কিন্তু তার থেকে একটু বেশি, x2। এখানে যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়,
তাহলে বলতে পারি x2 আর x1 এর পার্থক্য আছে, কিন্তু এটুকু যদি y1 হয় আর এটুকু যদি তোমার y2 হয়, তাহলে y2 এবং y1 এর মধ্যে কোনো পার্থক্য থাকবে? মানে ওই যে আমি যে y2 y1 বা x2 x1 দেব, এখানে তো উপরেরটা 0 আসবে কারণ দুটো সমান, তাহলে এটা ঢাল কি হবে? শূন্য হবে। তার মনে রাখবা যদি দুইটা বিন্দুর ঢাল শূন্য হয় তাহলে মনে রাখবা যে ওই বিন্দুগামী যে সরলরেখা বা ওই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল, এটা খেয়াল রাখবা, x অক্ষের সমান্তরাল। আমি খেয়াল করো 2 নম্বরের প্রশ্নটা বলছে যে a b c তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে বিন্দু তিনটি মানে তিনটি ভিন্ন বিন্দু, মানে আলাদা আলাদা বিন্দু। এই বিন্দু যেটা বি বিন্দু তার থেকে আলাদা, সি বিন্দু আলাদা, মানে তিনটা ভিন্ন ভিন্ন বিন্দু। এখন এরা সমরেখ, তাহলে টি এর মান বের করো। আমরা কি শিখছি যে তিনটা বিন্দু সমরেখ হলে এদের এ বি এর ঢাল যা হবে বি সি এর ঢাল একই হবে, আবার এ সি এর ঢাল একই হবে। তাহলে আমি যেকোনো দুইটা, আমার তো একটা সমীকরণ দরকার, সমীকরণ বানাইতে পারলে টি এর মান বের করতে পারবো। তাহলে এখানে আমরা কি করতে পারি, আগে এ বি এর দেওয়া আছে লিখে নিবা, তারপর লিখবা এ বি এর ঢাল, এ বি এর ঢাল সমান হলো ওই যে y অক্ষের পরিবর্তন y2 y1 ডিভাইডেড বাই x2 x1, তাহলে এটাকে লেখা যাবে হলো 3/2 t। আবার AC এর ঢাল, AC এর ঢাল সমান হলো তোমার হলো t 1 ডিভাইডেড বাই 1 t। এখন এটা t 1 t, তাহলে এমন ভাবে আছে এটা যদি কমন নেই, যে কোনো উপর থেকে যদি -1 কমন নেই তাহলে এটা হয়ে যাবে 1 t আর এখানে 1 t, তাহলে কাটাকাটি করে দেওয়া যাবে, এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আসছে -1। তাহলে প্রশ্ন মতে যেহেতু এ বি এর ঢাল আর এসি এর ঢাল সমান হয়, আমরা জানি যে এই দুটো ঢাল সমান হয়, কারণ যেহেতু বলে দিচ্ছে সমরেখ বিন্দু তিনটি, তাহলে এখানে আমরা লিখতে পারবো 3/2 t সমান হলো -1। তাহলে এখানে t এটাতে আগে গুণ করে দেন, t - 2 সমান হলো 3, আর t সমান হলো 5। এখন t এর মান আসলো কত? 5। এখানে তোমরা, আমি তো এখান থেকে কমন নিয়ে কেটে দিছি, যদি এটা না কাটো, এটা কিন্তু না কাটলে তখন কিন্তু উত্তর দুইটা আসতো, উত্তর আসতো কি এখানে t - 1, এটার থেকে একটা 1 আসতো। তোমরা একটা জিনিস খেয়াল করবা, যদি কখনো এরকম থাকে কোন সরলরেখা যে আমি যদি এটা না লিখে এইভাবে এটা কাটাকাটি না করে এটাই রেখে দিতাম, তাহলে এখানে আসতো 3/2 t সমান হলো t - 1 ডিভাইডেড বাই 1 t। তাহলে এখানে তুমি আর গুণ করলে এটা গুণ করলে আসতো 2t - t স্কয়ার, তোমার -2 + t সমান হলো 3 - 3t বা t স্কয়ার -3t আর এখানে -3, তাহলে -60 + 5 সমান 0। তাহলে এখানে মিডল টার্ম করলে, হিসাব করলে তোমার আসবে t - 5 * t - 1, আমি একটা কম করতেছি 0। তাহলে এখান থেকে t এর মান আসতো, এটার জন্য আসতো t এর মান 5 আর এটার জন্য আসতো t এর মান 1। তাহলে এখানে দুইটা মান আসতো, এই যে 5 আসতো না, ওই 1টাও আসতো তখন। এখন যদি 1 আসতো, এখন 1 নিব না, 1 গ্রহণযোগ্য হইতো না। 1 কেন গ্রহণযোগ্য হবে না? কারণ তুমি দেখো তো এইখানে যদি t এর জায়গায় 1 বসাও, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হইতো হলো 1 1, সি বিন্দুর স্থানাঙ্ক 1 1, t এর মান 1 হলে তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো? এই বিন্দু যেটা বিন্দু সি বিন্দু সেটা হয়ে গেল, কিন্তু এটা বলছে যে ভিন্ন বিন্দু, তিনটি ভিন্ন বিন্দু, এজন্য এক গ্রহণযোগ্য হতো না। তোমরা এভাবে করতে পারো, যদি মনে করো এটা দিয়ে করো তাহলে ওখানে কিন্তু উত্তর একটা মান একটা বেশি আসবে। সাধারণত দেখবে যে অন্যান্য অঙ্কগুলো এভাবেই করো।
এভাবে করলে ভালো হয়, অনেক সময় দুইটা গ্রহণযোগ্য হতে পারে। তখন তুমি এভাবে কাটাকাটি করো না, কারণ চলক কেটে দেওয়ার দরকার নাই। কারণ চলক কাটাকাটি করে যেহেতু আমরা সমাধান করবো, এখানে টি হচ্ছে চলক, কারণ টি এর মানে আমাদের বের করতে হবে, তাহলে এখানে চলক টি, যেন কাটাকাটি না করে ভালো। এখন 3 নম্বর অঙ্কটার মধ্যে 3টা বিন্দু দেওয়া আছে, বলছে যে বিন্দু 3টি সমরেখা দেখাও। আর আমরা কি শিখছিলাম যে 3টা বিন্দু যদি সমরেখা হতে হয়, তাহলে এই দুইটা বিন্দুর ঢাল যা হবে, এই দুইটা বিন্দুর ঢালও একই হবে, এ আর সি এর ঢাল, আর বি সি এর ঢাল একই হবে। তুমি যে কোনো দুইটা দেখাবা, যে কোনো দুইটা দেখা যদি সমান করতে পারো, তাহলে বলবো যে 3টা সমরেখা। মানে যে কোনো দুইটা ঢাল বের করবো আমরা, এ বি এর ঢাল বের করি। এ বি এর ঢাল, এ বি এর ঢাল হচ্ছে তোমার ওয়ার্কের পরিবর্তন এখানে -2 মাইনাসে মাইনাসে +3 আর 4 - 0 4 - 0, তাহলে এখানে 1/4। এবার এসি এর ঢাল বের করি। এসি এর ঢাল সমান ওয়ার্কের পরিবর্তন মানে 1 মাইনাসে মাইনাসে +3, কারণ এটা মাইনাস, তো সূত্রে একটা মাইনাস থাকবে, আর -3 বসালে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, সূত্রটা দেখলে বুঝবা। আর 16 - 0, তাহলে এখানে আসলে হচ্ছে 4/16, তাহলে 1/, এখানে কত আসবে 4। তাহলে দেখো এ বি এর ঢাল লিখতে পারি, তাহলে যেহেতু এ বি এর ঢাল সমান হলো, যেহেতু এ বি এর ঢাল সমান এসি এর ঢাল, সেহেতু বিন্দু 3টি সমরেখা। 3টি সমরেখা, তাহলে এখন 4 নম্বর অঙ্ক। 3 নম্বরের মতো কিন্তু 4, 5 তোমরা ওগুলো করে নিবা। এখন এটা একটু ভিন্নতা আছে। 6 নম্বর দেওয়া আছে, 3টা বিন্দু দেওয়া আছে, এখন প্রমাণ করতে হবে যে এটা সমান এটা, কিন্তু সত্য বলে দিছে যে এই বিন্দু 3টা সমরেখা। তাহলে সমরেখা ওইটা প্রমাণ করতে হবে, আগের মতো একই নিয়ম সব। তাহলে এখানে আমরা এ বি এর ঢালটা বের করি। এ বি এর ঢাল সমান হলো b - 0/0 - a, তাহলে এখানে পেলাম b/-a, এটা মাইনাস দিয়ে উপর নিচে গুণ করলে তাহলে -b/a তা থাকলো। আর এবার এসি এর ঢালটা বের করে নিই। এসি এর ঢাল 1 - 0 1 - 0 1 - a 1 - a, তাহলে 1/1 - a। তাহলে এই যে এই ঢালটা সমান হবে, কারণ সমরেখা, বিন্দু 3টা সমরেখা, তাহলে এই ঢাল আর এসি এর ঢাল সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে -b/a 1/1 - 0। দেখো আমার উদ্দেশ্য এটা বানানো, তাহলে এক পাশে 1 থাকবে আর বাকি অন্য পাশে অন্যান্য মান থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার সাথে যদি এটা গুণ করে দেই, তাহলে আমরা -1/1 + a/a সমান হলো 1, বা -1/a + a/a সমান 1/b। এটা কাটা, তাহলে -1/a + 1 সমান হচ্ছে 1/b, বা এটা ওপাশে পাঠিয়ে দিই, তাহলে পাওয়া যাবে 1/a + 1/b ডান পাশে, আর বাম পাশে 1, এটাকে এই পাশে লিখলাম, তাহলে এটাই প্রমাণিত। আর তুমি তোমার ইচ্ছা মতো আর কি করতে পারো। এখন খেয়াল করো, এটার সাথে এটা আর গুণ করছি, এটা গুণ করলাম, এখানে এটার সাথে গুণ করার ফলে এখানে 1 ছিল 1 রয়ে গেল, পরে এখান থেকে b কমন নিছি, b কমন নিয়ে ডানে পাঠিয়ে দিছি। আমি ইচ্ছা করলে আর গুণ না করে এটাই পাশে আর এটাই পাশে পাঠিয়ে দিলেও হয়তো, কিন্তু আমি গুণ করে ফেলছি, এজন্য এরকম দিছি। পরে এবার b কে পাশে পাঠিয়ে দিলাম, পরে এটা নিচে এটা করে এটা নিচে এটা একবার নিলে তোমার এখানে সাজায় লিখলে ওটা পেয়ে যাওয়া যাবে, বুঝছো? তাহলে এখানে দেখো পরের অঙ্কটা কিভাবে প্রমাণ করতে বলছে, একই পদ্ধতিতে প্রমাণ করতে। খেয়াল করো, এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। এখন বলছে যে বিন্দু 3টি সমরেখা, তাহলে দেখাও যে a + b = 0। এ বি ঢাল হচ্ছে a - b
বি মাইনাস এ। তাহলে এখানে কিন্তু আমরা -1 কমন নেই, এখানেও বি মাইনাস এ বি মাইনাস এ, তাহলে এটা কাটা যাবে, তাহলে -1 শুধু -1। বিসি এর ঢাল, এ এর ঢাল বের করলে এখানে বিসি এর ঢাল বের করি, তাহলে বিসি এর ঢাল আসবে হলো 1/b মাইনাস এ 1/a মাইনাস b প্লাস হলো b, তাহলে 1 মাইনাস ab, এখানে লসাগু a, তাহলে 1 মাইনাস ab। লসাগু করছি, উপরে যোগ বিয়োগ করছি, এখানে যোগ করছি, লসাগু করছি, হরগুলো লসাগু করে যে পদ্ধতিতে করতে হয় আর কি। এখানে তাহলে পাঁচটা লিখি না, তাহলে হবে না 1 মাইনাস ab বাই b ইনটু a বাই 1 মাইনাস ab, তাহলে এটা কাটা, তাহলে পাওয়া গেল a বাই b। তাহলে এখানে প্রশ্ন মতে এই যে যেহেতু a b c তিনটা সমরেখ হলে a b এর ঢাল যা হবে a b c এর ঢাল একই হবে, তাহলে a বাই b যা ওই -1 একই, মানে দুটো সমান সোজা কথা। তাহলে আর গুণ করলে a ইকুয়াল টু -b, তাহলে a এটাকে বসে আনলে a প্লাস b সমান হলো 0, এটাই প্রমাণ, যেটা প্রমাণ করতে বলছিলাম। এখানে আমি প্রমাণ করতে হবে এটা লিখে রাখছিলাম, তাহলে এটার সাথে এটা মিলছে। তাহলে এখানে দেখাইতে বললে দেখা, প্রমাণ করতে বললে প্রমাণ করবা, প্রমাণিত। তোমরা তাহলে এই অধ্যায় 11.3টা পুরোটাই শেষ করবা।